আপনি কিভাবে মাত্র 3 মাসের ভিতরে এই 3টি কোর্স সম্পর্কে একদম পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করতে পারবেন। যেহেতু 3 মাস খুব কম সময়, কিন্তু আসলে কি খুব কম সময় না। যদি আপনি নিয়মতান্ত্রিকভাবে এবং সঠিক মেন্টরশিপের অধীনে থাকেন, তাহলে আপনার কাছে 3 মাস খুব বেশি একটা কম সময় না। কারণ আমাদের এই যে চাকরি পরীক্ষাতে যে এমসিকিউগুলো আছে, এগুলো আমরা জীবনে কোনো না কোনো পর্যায়ে কিছু না কিছু পড়ে এসেছি। এগুলোকে দরকার হচ্ছে আপনাকে সঠিকভাবে আর একটু ঝালাই করা, ঠিক আছে, নিজেকে আবার একবার পরীক্ষা করার মতো। তো সেক্ষেত্রে হচ্ছে কোন বিষয়গুলো সবথেকে গুরুত্বপূর্ণ, কোন বিষয়গুলো একটু কম গুরুত্বপূর্ণ, এবং কোন বিষয়ের ভিতরের কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, মানে সাব টপিক, এই বিষয়গুলোকে জানতে হবে আপনার সঠিক নির্দেশ দাতার কাছ থেকে বা মেন্টরশিপের কাছ থেকে। এবং সেই দায়িত্ব পালন করার লক্ষ্যে আমি মোহাম্মদ মেহেদি হাসান রাজু, 43তম বিসিএস শিক্ষা ক্যাডার, প্রভাষক, সরকারি গৌরনদী কলেজ, একই সাথে হচ্ছে 41তম বিসিএসের আমি নন ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত এবং ফরেস্ট রেঞ্জার হিসাবেও সুপারিশপ্রাপ্ত হয়েছি। এছাড়াও আরও অনেক চাকরি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে যেগুলোতে ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করা হয়নি। এবং আমার সাথে আছেন আমার প্রিয় সহকর্মী এবং একজন অভিজ্ঞ মেন্টর। স্যার, আপনার পরিচয় দিন। হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ মাইনুল ইসলাম, 43তম বিসিএসের মাধ্যমে গৌরনদী সরকারি কলেজে প্রভাষক হিসাবে কর্মরত আছি। আমি পুরো এই জার্নিতে বিশেষ করে আইসিটি উইজার্ডের পক্ষ থেকে যেই প্রিলিমিনারি বুস্টার্স কোর্স নামে যে কোর্সটা চালু করা হচ্ছে, এখানে আমি থাকবো মেহেদি স্যারের সাথে, পাশাপাশি আমি নিজেও ক্লাস নিব। এবং আজকেই যে আমাদের এই ইন্ট্রোডাক্টরি আলোচনা, এই আলোচনায় আজকে আমরা শুরু করব মূলত সিলেবাস পর্যালোচনা দিয়ে। আমরা সবাই জানি যে চাকরি পেতে হবে, চাকরি পাওয়ার জন্য আমাদেরকে পড়তে হবে, কিন্তু আমরা বেশিরভাগ মানুষই জানি না কোথায় পড়তে হবে, কোথায় হিট করতে হবে। তো কী পড়তে হবে, কোন বিষয়গুলো বাদ দিতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আমাদের কোর্সে পূর্ণাঙ্গ আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং আশা করি আপনারা এই যে বর্তমানে যে ভিডিওটা আমরা করতে যাচ্ছি, ভিডিওর যে লেন্থ খুবই কম, কিন্তু এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। যারা এই 3টা পরীক্ষায় অ্যাটেন্ড করবেন, বিশেষ করে এই চাকরি পরীক্ষাগুলোয় যারা চাকরি পাওয়ার জন্য খুবই মরিয়া, আমি আশা করব আপনারা সবাই এই ভিডিওটি দেখবেন এবং আমাদের কোর্সকে এনরোল করার চেষ্টা করবেন। প্রথমে যদি আমরা শুরু করি, সেক্ষেত্রে নিবন্ধনের ক্ষেত্রে যে সিলেবাসটা আমরা যদি দেখি, তাহলে প্রথমে আছে আপনার প্রাইমারি পরীক্ষার কথা। প্রাইমারি পরীক্ষা আমরা দেখব বাংলাতে আছে বাংলায় 25, ইংরেজিতে 25, গণিতে 20, সাধারণ জ্ঞানে 20, টোটাল 90 মার্কের পরীক্ষা হবে। 90 মার্কের ভিতরে আপনি একটু জেনে রাখবেন, আপনার টোটাল পরীক্ষা, দ্যাট মিনস আপনাকে চাকরিতে পেতে হলে আপনাকে পরীক্ষা দিতে হবে 100 মার্কের। 100 মার্কের পরীক্ষা দিতে হবে, কিন্তু আপনাকে রিটেনই দিতে হবে 90 মার্কের। রিটেন দিতে হবে কত মার্কসে? 90 মার্কসে। বাকি থাকবে আপনার 10 মার্কস, যেটা হবে ভাইভা। এই ভাইভাতে আবার দেখবেন আপনার রেজাল্টের উপরে, প্রিভিয়াস যে অনার্স মাস্টার্সের রেজাল্ট আছে, এই বিষয়গুলো দেখা হবে। শুধু যে আপনি পারলেই ভালো এইটা না, আপনার এখানে এপিয়ারেন্স দেখবে, এই বিষয়গুলো। তাই আমি মনে করি এই 10-এর ভিতরে মিনিমাম 6 থেকে 7 সবাই পাবে। 10-এর ভিতরে 6 থেকে 7 সবাইকে দিবে অ্যাভারেজ, অন অ্যান অ্যাভারেজ। কিন্তু আমাদের যদি চাকরিটা অন্যের থেকে বেশি মার্কস পাইতে হয়, তাহলে আমাদের ভালো করতে হবে রিটেন যে 90 মার্কস আছে এইখানটায়। তাহলে ভালো করার জন্য আমাদের প্রস্তুতিও ভালো নিতে হবে। এবং এই প্রস্তুতি ভালো করার জন্য আমি মনে করি এই যে আইসিটি উইজার্ডের পক্ষ থেকে যে প্রিলিমিনারি বুস্টার কোর্সটা দেওয়া হয়েছে, আশা করি আপনাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারপরে আমরা যদি যাই নিবন্ধন পরীক্ষা, নিবন্ধনেও সেম। নিবন্ধনে হয়েছে যে টোটাল মার্কস হয়েছে 100। যদি আমরা একটু খেয়াল করি মার্কস ডিস্ট্রিবিউশন, যদি আমরা একটু খেয়াল করি, সেক্ষেত্রে ডিফারেন্সটা পাবো শুধু হয়েছে যে গণিতে প্রাইমারিতে আছে 20, কিন্তু নিবন্ধনের ক্ষেত্রে হয়েছে গণিতে 25। সাধারণ জ্ঞানে হয়েছে যে প্রাইমারিতে 20, নিবন্ধনের ক্ষেত্রে হয়েছে যে 25, মানে 5 মার্কের ব্যবধান। এছাড়া এখানে কোনো পার্থক্য নেই। পার্থক্য যেটা প্রাইমারি পরীক্ষার ক্ষেত্রে সবচাইতে সুবিধা, যেটা আপনি শুধু বৃত্ত বরাট করে চাকরি পাওয়ার সুযোগ আছে। কিন্তু আমরা যদি দেখি নিবন্ধনের ক্ষেত্রে এখনও কোনো সম্ভাব্য এরকমের কোনো কিছু এনটিআরসি থেকে বলা হয় নাই। যদি বলা হয়, সেক্ষেত্রে আমরা হয়তো দেখব যে নিবন্ধন পরীক্ষা হয়তো বা বিশেষ বিসিএসের মতো
প্রথমে সাবজেক্টিভ বা জেনারেল পার্টের যেই থাকবে এমসিকিউ, সাথে সাথে সাবজেক্টিভের এমসিকিউর মাধ্যমে পরীক্ষাটা সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা আছে। এরপরে যেটা আমরা দেখবো জুনিয়র ইন্সট্রাক্টর। জুনিয়র ইন্সট্রাক্টরে উপরের দুইটার থেকে কিছুটা ডিফারেন্স, যেখানে আমাদের টোটাল মার্কস থাকবে হয়েছে 60 মার্ক। 60 মার্কের এবং মার্কস ডিস্ট্রিবিউশনটাও খুবই ইজি, কারণ জুনিয়র ইন্সট্রাক্টরে থাকবে না হয়েছে যে আপনার সাধারণ গণিত। এবং আমরা জানি বাংলাদেশের বেশিরভাগ চাকরি প্রত্যাশী যারা আছে তাদের একটাই ভয়ের জায়গা, যেটা হচ্ছে সাধারণ গণিত। কিন্তু আমি মনে করি সাধারণ গণিতটা যারা চাকরি পাওয়ার ক্ষেত্রে যারা আগায় থাকবে, বিশেষ করে হয়েছে যে চাকরি যারা বাংলাদেশের জব মার্কেটে যারা চাকরিগুলো নিজের এনশিওর করে, এরা হচ্ছে মূলত এই ম্যাথে ভালো করে। এবং ম্যাথে যারা ভালো করে তারা হয়েছে যে অন্যের থেকে 4, 5, 10 মার্কে আগায় থাকে, এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে যেটা তাদের জন্য ওয়ান টাইপ অফ ট্রাম্প কার্ড আকারে কাজ করে। সো আমি মনে করি আপনারা এই প্রাইমারি এবং নিবন্ধনের যে ম্যাথ আছে এই জন্য ভীতি বা ভয় কোনো কিছু রাখা যাবে না। আপনাকে সবগুলো সাবজেক্টে ভালো করে প্রিপারেশনের মাধ্যমে, ভালো করে পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনাকে চাকরি পেতে হবে। তো আমরা যদি দেখি তাহলে আমাদের 3টা পরীক্ষারই সিলেবাস বা বিষয়গুলো অলমোস্ট সেম, কিন্তু আপনার জুনিয়র ইন্সট্রাক্টরে শুধু দেওয়া লাগতেছে না আপনার ম্যাথ পরীক্ষাটা, কিন্তু আপনি চাইলে প্রাইমারি এবং নিবন্ধনের জন্য ম্যাথের প্রিপারেশনও নিতে পারেন। এরপরে বিষয়ভিত্তিক যে আলোচনা এটা করার জন্য আমি আমার শ্রদ্ধেয় সহকর্মীকে রিকোয়েস্ট করব। ধন্যবাদ। দেখুন, আমরা যদি বিষয়ভিত্তিক বিষয় নিয়ে আলোচনা করি তাহলে সর্বপ্রথম আমাদের যে বিষয় নিয়ে আলোচনা করতে হয় সেটা হচ্ছে বাংলা। দেখুন, আমাদের এই যে প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষায় অলমোস্ট বাংলার যে সিলেবাসটা সেম। কিছু কিছু বিষয় আছে শুধুমাত্র নিবন্ধনে আছে, আর প্রাইমারিতে আবার কিছু কিছু বিষয় আছে যে প্রাইমারিতে কিছু কিছু বিষয় নেই, সেটা খুবই কমন যে বিষয়গুলো রয়েছে। দেখুন, ভাষারীতি এবং বিরাম চিহ্নের ব্যবহারের ক্ষেত্রে সাধারণত যে বিষয়টি আসে, দেখুন সেটি হচ্ছে, আমরা তো জানি যে দাড়ি, কমা, সেমিকোলন বা কোলন, এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোর সাধারণত কোথায় কোন চিহ্নটি বসে, ঠিক আছে, বা কোন চিহ্নের জন্য কত সেকেন্ড থামতে হয়, ঠিক এই যে সময়ের যে আপনার থামা এবং আবার নতুন করে শুরু করা, এই বিষয়গুলো বিরাম চিহ্নের সব বেশি আসে, খুব ডিপলি প্রশ্ন করে না। আর সন্ধি থেকে আপনি নিশ্চিত থাকবেন যে প্রাইমারিতে এবং নিবন্ধনে এই সন্ধি থেকে 1 মার্কস কনফার্ম থাকবে। কারক বিভক্তি হচ্ছে গিয়ে প্রাইমারি এবং নিবন্ধনের প্রাণ, এবং সমাস, এই যে 3টি বিষয় আপনার এখানে 1 মার্কস, কারক বিভক্তি থেকে 1, সমাস 1, এটা সর্বনিম্ন, এর থেকে বেশিও আসতে পারে। বাগধারা হচ্ছে গিয়ে আপনি যদি শুধুমাত্র বিসিএস পরীক্ষাতে বাগধারা আসে, কিন্তু খুব কম আসে। আপনি যদি শুধুমাত্র বিগত সালের বাগধারাগুলো দেখেন, আমার মনে হয় অ্যাটলিস্ট নিবন্ধনে আপনার আর কোনো বাগধারা পড়তে হবে না। আর প্রাইমারির ক্ষেত্রে সাধারণত বাগধারার কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষাতে আসে। এই ধরনের বাগধারা আছে, যদি দেখে যাই আমার মনে হয় সম্ভব। কারণ বাগধারা অনেক না, আপনাকে আসলে নিয়মতান্ত্রিক উপায়ে আগাতে হবে, তা না হলে আসলে অনেক বেশি পড়ে কিন্তু মনে রাখার থেকে কম পড়ে ইফেক্টিভলিভাবে মনে রাখা ভালো, ঠিক আছে। এবার দেখুন, এক কথায় প্রকাশ আমরা জানি, বানান শুদ্ধিকরণ, বাক্য ভুল সংশোধন, এইটার ক্ষেত্রে আমি বলি, এটার ক্ষেত্রে আমরা বিগত সালে বিসিএসের যে বানানগুলো রয়েছে, হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে কিন্তু যেহেতু প্রশ্নটা কিন্তু প্রাইমারি পরীক্ষাটা পিএসসি নিবে, বিশেষ করে হেডমাস্টার যে পরীক্ষাটা আসতেছে, তো সেক্ষেত্রে পিএসসির নন কাটার পরীক্ষার আমি একটা ট্রিক আপনাদের বলি। পিএসসি খুব ভালোবাসে নন কাটার পরীক্ষাগুলোতে বিগত সব প্রশ্নগুলো রিপিট করা, ঠিক আছে, এটা ওস্তাদ পিএসসি। এবং সেটা হচ্ছে কি, আপনাকে কিন্তু ব্যাখ্যা সহ পড়তে হবে, শুধু প্রশ্ন অ্যান্সার না। যদি আপনি ব্যাখ্যা সহ ওই আপনার 10তম বিসিএস থেকে আমাদের এই শেষ 47তম বিসিএস যদি দেখেন, বা 49তম বিসিএস যদি দেখেন, তাহলে আপনারা দেখবেন যে আসলে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। এরপর দেখুন, এই লিঙ্গ পরিবর্তন, এটা আপনার এই যে লিঙ্গ পরিবর্তনটা আমরা ছোটোবেলা থেকেই পড়েছি, এখানে অল্প কিছু আছে যেগুলো একটু এক্সেপশনাল, এই এক্সেপশনাল থেকে হয়তো প্রশ্ন আসতে পারে। এরপর দেখুন, নিবন্ধন যেটা আছে যথার্থ অনুবাদ, হ্যাঁ, এখানে হচ্ছে ওই যে আমরা পড়ছি না, মুষলধারে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, বা 3 দিন যাবৎ তিনি এই কাজটি করতেছে, এই যে টেন্সের যে আমরা পড়েছি ছোটোবেলা থেকে, আমি দেখেছি নিবন্ধনের ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসে এই টেন্স থেকে সাধারণত আপনার অনুবাদটা আসে, ঠিক আছে। এরপর দেখুন, প্রাইমারিতে একটু বিষয় রয়েছে, সেটা হচ্ছে প্রাইমারিতে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন। দেখুন, এই যে ধ্বনির পরিবর্তন, এখানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে ধ্বনির পরিবর্তনের ক্ষেত্রে
সাধারণত আমরা অনেকেই পড়েছি যে আমাদের অসমীকরণ, ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে ধ্বনি বিপর্যয়, ঠিক আছে, অপনিহিতি, এই যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো মূলত এখান থেকে বেশি আসে। মূলত প্রাইমারি আমি বিগত সালের প্রশ্ন যদি অ্যানালাইসিস করি, এই ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে মোটামুটি 10-12টা সাবটপিক আছে বা 10-12টা প্রকারভেদ রয়েছে। এখান থেকে 5-6টা প্রকারভেদ খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপর দেখুন বর্ণ, শব্দের ভিতরে হচ্ছে মূলত উদাহরণ আসে কোনটি সবথেকে বেশি, হ্যাঁ সবথেকে বেশি আছে পর্তুগিজ শব্দ। পর্তুগিজ শব্দটাকে খুব বেশি পছন্দ করে, ঠিক আছে, সেটা অর্থগত ভাগ থেকে যে শব্দের তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, দেশি বাংলা শব্দ, হ্যাঁ এগুলো আসে। আর যদি বিদেশি শব্দ থেকে আসে তাহলে বেশিরভাগ প্রশ্নটাই করা হয় মূলত পর্তুগিজ শব্দ থেকে। কারণ দেখবেন বাংলাদেশের বিগত সালের একটি পরীক্ষায় সব থেকে অন্য শব্দ থেকে যে প্রশ্নগুলো আসে তার থেকে অলমোস্ট ডাবল আসে এই পর্তুগিজ শব্দ থেকে। এবং পর্তুগিজ শব্দ হচ্ছে কি আমাদের দৈনন্দিন যে আসবাবপত্র বলি, আমাদের রুমের দিকে যদি তাকাই তাহলে সব পর্তুগিজ শব্দতে ভরা, ঠিক আছে। এরপর দেখুন পদ প্রকরণটা প্রকৃতি প্রত্যয় থেকে খুব বেশি একটা প্রশ্ন আসে না। প্রকৃতি প্রত্যয় থেকে আমি 100% চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে বিগত সালের যে পরীক্ষাগুলো আছে, বিশেষ করে আপনি যদি 50 থেকে 60টি আপনি প্রকৃতি প্রত্যয় সমাধান করেন তাহলে প্রাইমারি এবং প্রাইমারিতে এখান থেকেই আসে। কারণ আমি যখন প্রাইমারি শিক্ষক ছিলাম তখন আসলে এই প্রকৃতি প্রত্যয় নিয়ে বেশি একটা পড়ার সুযোগ পাইনি। তখন আমি শুধুমাত্র বিগত সালের প্রশ্ন পড়ছি এবং আলহামদুলিল্লাহ ওখান থেকে দেখছি প্রশ্ন আসছে, ঠিক আছে। এরপর দেখুন পদ প্রকরণ কাল, এই কাল থেকে আসে। আর উপসর্গ আসে কোনটি হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, কোনটি হচ্ছে সংস্কৃত উপসর্গ, কোনটি হচ্ছে আরবি উপসর্গ, এইটা, এর থেকে আর বেশি কিছু আসে না। এবার দেখুন এই উপসর্গের কথা বলছি, অনুসর্গটা আসলে খুব গুরুত্বপূর্ণ না, এখান থেকে আসে না বললেই চলে, এগুলো জাস্ট দিয়ে রাখা হয়েছে। এরপর দেখুন প্রবাদ প্রবচন, হ্যাঁ পড়তে পারেন, প্রবাদ প্রবচন থেকে প্রশ্ন আসে। কিন্তু আমি মূলত এই যে আপনাদের সিলেবাস অ্যানালাইসিস করছি এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে হয়তো বা 3/2 থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক আছে। সমর্থক শব্দ থেকে আসে, বিপরীত শব্দ থেকে আসে। সমর্থক শব্দ বিপরীত শব্দ থেকে একটা প্রশ্ন আসতে পারে, এই দুটো থেকে যে কোনো একটা আসে, ঠিক আছে। তো দেখুন লিঙ্গ পরিবর্তন একটা সময় দিত, এখন খুব কম দেয়, এটা আবার ইংলিশে বেশি দেয়, ইংরেজিতে বেশি দেওয়া হয় জেন্ডারের ক্ষেত্রে। এরপর দেখুন বাংলা সাহিত্যের কথা যদি আমি চিন্তা করি, বাংলা সাহিত্যের ক্ষেত্রে প্রাইমারির ক্ষেত্রে এটা নিশ্চিত যে আসলে বিশেষ বিসিএসের মতো তো অবশ্যই অত কঠিন প্রশ্ন করবে না বা বিসিএসের মতো করবে না। এই যে পিএসসি নির্ধারিত যে কয়েকজন লেখক রয়েছে, ঠিক আছে। এরপর দেখুন এই যে আপনার পিএসসি নির্ধারিত রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, পঞ্চপাণ্ডব সম্পর্কে আমরা সবাই জানি কম বেশি। বিশেষ করে 30-এর শতকে যেসব কবিরা রবীন্দ্র বলয় থেকে বের হয়ে গিয়ে কী করছে, সাহিত্যকর্ম রচনা করছে, তাদেরকে মূলত পঞ্চপাণ্ডব বলা হয়। এখান থেকে সাধারণত 2-1জন আসতে পারে, ঠিক আছে। জসীমউদ্দিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর, তারপর বনফুল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, দেখুন সৈয়দ মুস্তফা আলী, সৈয়দ অলিউল্লাহ সমসাময়িক গুরুত্বপূর্ণ লেখক। এরপর হচ্ছে এগুলো তো আছেই, এরপর সুফিয়া কামাল, বেগম রোকেয়া, এগুলো আসলে আমাদের হয়তো ইনক্লুড করা হয় না যেহেতু এরা খুব রিলেটিভ। শুধু তা না, ফরুক আহমেদ অনেক রিলেটিভ। বিশেষ করে যারা ইসলামী সংস্কৃতি সভ্যতা নিয়ে যারা বেশি করছে, সাহিত্য রচনা করছে, আরবি ফার্সি সংমিশ্রণের ব্যবহার যারা বেশি করেছে, তারা কিন্তু সব থেকে মানে পিএসসি কিন্তু তাদের থেকে এবার বেশি প্রশ্ন করছে, ঠিক না। সরকার পরিবর্তন, হ্যাঁ একটা পট পরিবর্তনের হাওয়া এখানেও লিখেছে। হ্যাঁ এরপর দেখুন এরপর আমরা হ্যাঁ দেখুন এবার হচ্ছে ইংলিশের বিষয়। এই ইংলিশ বিষয় নিয়ে আলোচনা করবেন আমাদের মানু স্যার, তাকে আমি অনুরোধ করছি স্যার আপনি এটা নিয়ে একটু অ্যানালাইসিস করুন। ধন্যবাদ। থ্যাংক ইউ মেদু স্যার। ইংলিশের প্রিপারেশন নিয়ে যদি আমরা কথা বলতে যাই, আমরা ইংলিশ প্রায় ক্লাস 1 থেকে পড়ি, কিন্তু বাঙালি জাতি হিসেবে আমরা খুবই দুর্ভাগ্য যে আমরা এখনও প্রপারলি ইংলিশ সম্পর্কে জানি না, ইংলিশে কথা বলতে পারি না। ইভেন ইংলিশে যদি আমাদেরকে 10টা লাইন লিখতে দেয় আমরা 5টা ভুল করে বসে থাকি। তো আশা করব আমাদের চাকরির পরীক্ষাগুলোয় এই যে আমাদের যে ইংলিশের যে ঘাটতি, এটা পূরণ করার একটা ভালো প্ল্যাটফর্ম। সেক্ষেত্রে আমরা যদি 3টা বিষয়ের
যে কম্পিউটার কোর্সটা চালু আছে, এই 3টা বিষয়ের উপরে আমরা মূলত হাইলাইট করছি। এই 3টা বিষয়ে যেই কমন টপিক, বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে যে কমন টপিক, এটা যদি আমরা একটু হাইলাইট করি, সবার প্রথমে আমি যেটা হাইলাইট করব এটা হচ্ছে যে আপনার প্রিপজিশন। এমন কোনো চাকরির পরীক্ষা নাই যেখানে প্রিপজিশন আসে না, এবং এটা হচ্ছে যে একটা মুখস্থ বিষয়। কিন্তু আপনারা এই যে 3টা পদের কথা যদি আমরা আবার উল্লেখ করি, প্রাইমারি, নিবন্ধন এবং জুনিয়র ইন্সট্রাক্টর, এইখানে দেখবেন যে প্রিপজিশনের জন্য আপনার আলাদা করে প্রিপারেশন নেওয়া লাগতেছে না। কিসের জন্য? কারণ প্রিভিয়াস যে কোয়েশ্চেনগুলো হয়েছে ওইখান থেকেই সরাসরি এখানে প্রিপজিশনের কোয়েশ্চেনটা চলে আসবে। তো আপনাকে যেটা হাইলাইট করতে হবে, আমরা ছোটোবেলা থেকে একটা জিনিস পড়ি, এটা হচ্ছে যে রাইট ফর্মস অফ ভার্ব। এই রাইট ফর্মস অফ ভার্বের এইখানেই চলে আসে আবার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই রাইট ফর্ম অফ ভার্বের সাথেই আবার কিসের আছে, সম্পর্ক আছে? টেন্সের একটা বড় ধরনের সম্পর্ক। টেন্সের সম্পর্ক কি? আপনাকে যদি ন্যারেশন করতে হয় টেন্স লাগবে, আপনাকে যদি ভয়েস চেঞ্জ দেওয়া হয় টেন্স লাগবে, আপনাকে যদি বঙ্গানুবাদ দেওয়া হয় ওইখানেও আপনার কী লাগবে? টেন্স লাগবে। তো এই রাইট ফর্ম অফ ভার্ব বা টেন্স যেটাকে আমরা বলি, অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, হ্যাঁ, যেখানে সাবজেক্ট অবশ্যই ভার্বের সাথে এগ্রি করবে, এই বিষয়গুলো কমন টপিক। 3টা চাকরি পরীক্ষায় আপনার এই টপিকগুলো পড়া লাগবে। এর পাশাপাশি এখানে আছে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ, এগুলো মুখস্থ টাইপের। কিন্তু আপনাকে যেখানে কাজ করতে হবে এইখানটা হয়েছে যে আপনার নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, দ্যাট মিনস হচ্ছে পার্টস অফ স্পিচটা জানতে হবে, রাইট ফর্মস অফ ভার্ব জানতে হবে, এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস খুব কম কোয়েশ্চেন হয়, তারপরেও আমরা দেখব। তাহলে অলমোস্ট আমাদের দেখেন কমন টপিকগুলো কিন্তু ঘুরে ফিরে আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি। তারপরও আমরা চেষ্টা করব আমাদের যে কোর্সটা আছে এর মাধ্যমে আপনাদের যে চাকরির পরীক্ষার প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমাদের কিছুটা হইলে অন্যের থেকে আগে থাকবেন বলে আশা করি। তারপরে আমরা দেখবো হয়েছে যে নিবন্ধনের ক্ষেত্রে সিলেবাসটা। নিবন্ধনের ক্ষেত্রে দেখেন কমপ্লিটিং সেন্টেন্সেস, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অনেকটাই আপনার রাইট ফর্মস অফ ভার্বের মতো কাজ করে। এক্স্যাক্টলি। এক্ষেত্রেও আপনাকে জানতে হবে টেন্স, এক্ষেত্রেও আপনাকে জানতে হবে সেন্টেন্স ওয়ার্ড মিনিং, যেটা হচ্ছে যে এই যে সিনোনিমস এবং অ্যান্টোনিমসের সাথে সরাসরি জড়িত। সিনোনিমস এবং অ্যান্টোনিমসের সাথে সরাসরি জড়িত কথায় এই যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডের সাথে। তারপরে থাকবে কমপ্লিটিং সেন্টেন্স, এইটা হয়েছে আপনার ওয়ান টাইপ অফ হয়েছে যে আপনার কি বলা যায়, লিঙ্কিং ভার্ব সম্পর্কে একটু যদি জেনে থাকেন, লিঙ্কিং ভার্ব যদি জানেন তাইলে, এবং টেন্সের স্ট্রাকচার, এই 2টা বিষয় যদি জানেন তাইলে আপনার কমপ্লিটিং সেন্টেন্স আমার এরকমের কঠিন কিছু না। তারপরে আমরা যদি দেখি প্রাইমারি ক্ষেত্রে নতুন করে যে টপিকগুলো আলাদাভাবে আছে, এখানেও হয়েছে যে সেম টপিক, নাম্বারটা নতুন, যেটা আগে ছিল না। ন্যারেশন থাকবে, টার্মিনোলজি থাকবে, ওয়ার্ড সাবস্টিটিউশন, এই বিষয়গুলো যেটা হয়েছে যে নিবন্ধনে থাকবে না, কিন্তু আপনার প্রাইমারিতে নতুন করে শিখতে হবে। টার্মিনোলজি, ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপর হয়েছে যে নাম্বার, এইখান থেকে কোয়েশ্চেন প্রতি বছর থাকে, এবং এইখানে মিনিমাম আপনার টার্মিনোলজি, ওয়ার্ড সাবস্টিটিউশন মিলে, এই 2টা মিলেই অনেক সময় হয়েছে যে 5 মার্কসের মতো থাকে। এটা অন টাইপ অফ আপনাকে স্ট্র্যাটেজিকলি মুখস্থ করতে হবে। মুখস্থ বলতে আপনাকে যে পুরো বই মুখস্থ করানো হবে এরকমের না, আমাদের শিট থাকবে, ওইখান থেকে আপনাকে একবারে ইজি যেই টপিকগুলো হয়েছে যে আপনাকে না পড়লেই না, এবং পরীক্ষায় যাতে সর্বোচ্চ মার্কস ইনশিওর করা যায়, এটা আমরা ইনশিওর করেই শিটগুলো তৈরি করছি। তারপরে হয়েছে যে লিটারেচার পার্ট। প্রাইমারি লিটারেচার নিয়ে কথা বলার মতো আসলে সুযোগ খুবই কম, কারণ আমরা যদি দেখি বিসিএসের লিটারেচার আর প্রাইমারি লিটারেচার একবারেই আকাশ পাতাল ব্যবধান। যেখানে হয়েছে যে প্রাইমারি লিটারেচারে খুবই কমন টপিক, যেটা হয়েছে যে
জানার জন্য আপনার ইংলিশ লিটারেচারের উপর অনার্স মাস্টার্স করার দরকার নেই, একবারেই কমন টপিক। যদি একটু আপনারা সিলেবাসটা প্লাস হচ্ছে যে প্রিভিয়াস কোয়েশ্চেন নিয়ে একটু যদি পেজগুলো নিয়ে একটু নাড়াচাড়া করেন, আমি মনে করি আমাদের সাথে থাকলে এই লিটারেচার পার্টটা কঠিন কিছু না। এবং প্রাইমারি ক্ষেত্রে হয়েছে যে এই কোয়েশ্চেনগুলো হয় একবারেই পানির মতো যে কোয়েশ্চেনগুলো থাকে এইগুলো, সো ভয় পাওয়ার কিছুই নাই। লিটারেচার মানে যে আপনাকে এখানে ইংলিশে অনার্স মাস্টার্স করা লাগবে লিটারেচারে, এরকমেরও কিছু না। তো আমরা ইংলিশের সিলেবাসটা অলমোস্ট দেখা হইল। এরপরে যে টপিক আসছে এটা হচ্ছে আপনার ম্যাথ। একটা বিষয় আবারও আমি আপনাদেরকে মনে করে দিচ্ছি, জুনিয়র ইন্সট্রাক্টরে কিন্তু ম্যাথ থাকবে না, কিন্তু আপনার প্রাইমারি এবং নিবন্ধন এবং চাকরির অন্যান্য যে কোনো পরীক্ষাগুলোতেই ম্যাথ থাকবে। সেই ম্যাথের ক্ষেত্রে আমাদের টপিক খুবই কমন। আমরা জানি যে 3টা ভাগে ভাগ করা হয়, জ্যামিতি, বীজগণিত, পাটিগণিত। এবং আমরা হচ্ছে যে পাটিগণিতে না যতটা ইউজ টু, বীজগণিত দেখলে একটু ভয় লাগে এবং জ্যামিতি দেখলে আরও বেশি ভয় লাগে, ঠিক আছে? তো আমি মনে করব এইখানে জ্যামিতি বলতে আপনাকে পারতে হবে না যে কি যেন বলে আপনার পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করো, অথবা আপনাকে জানতে হবে না যে সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো, অথবা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। আপনাকে যেটা জানতে হবে কমন ফিল্ডের কিছু বিষয়, যেটা সম্পর্কে সাধারণত থাকে হয়েছে যে কমন টপিক বলতে রেখা থেকে থাকবে, কোণ থেকে থাকবে, ত্রিভুজ, চতুর্ভুজ। ক্ষেত্রফল থেকে হাইয়েস্ট হইলে আপনার ত্রিভুজ অথবা চতুর্ভুজ, চতুর্ভুজ বলতে আয়তক্ষেত্র দিতে পারে, এবং বৃত্ত থেকে কোশ্চেন থাকবে। এর বাইরে ঘনক থেকে নর্মালি কোশ্চেন দেয় না। হ্যাঁ, কোশ্চেন দেয় না, প্রাইমারিতে তো দিবেই না, এটা একবারে কনফার্ম থাকেন আপনারা। আর বিশেষ করে হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষাতে আপনার এই যে রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত, এই বিষয়গুলো থেকেই সব সময় পরীক্ষা আসে। এবং আপনাদের কাছে একটা বিষয় আমি খুব ক্লিয়ার করে বলতে চাই যে প্রিভিয়াস কোশ্চেনগুলো যদি পরীক্ষা আসে সেক্ষেত্রে আপনাকে ওইগুলো মিস দেওয়া যাবে না। যারা মিস দিবেন তারাই কম্পিটিশন থেকে শিখতে যাবেন। তো আমাদের নিশ্চিত কাজ কোনটা করা, নিশ্চিত করা এইটা যে আমার প্রিভিয়াস কোশ্চেন কোথা থেকে হয়, ওইখান থেকে কোশ্চেন এলে যেন আমার কখনো ওইটা মিস না হয়। এবং আমরা আমাদের এই কোর্সে এইটাই দেওয়ার চেষ্টা করব যে আপনাদের হচ্ছে যে কমন টপিক থেকে কখনোই যেন মিস না হয়। তারপর হচ্ছে যে বীজগণিত থেকে যেইখানে কোশ্চেন হয় এখানে হচ্ছে যে আপনার বর্গের সূত্র থাকে, ঘনকের সূত্র থাকে, সূত্র থেকেই মূলত কোশ্চেনগুলো দেওয়া হয়। আর দেওয়া হয় আপনার এই যে সূচক, লগারিদম, একবারেই প্রাইমারি যে নলেজ ওইখান থেকে কোশ্চেন দেওয়া হয়। গসাগু থেকে কোশ্চেন দেয়, কিন্তু এটা দেওয়া হয় বেশি, মানে পাটিগণিত থেকে লসাগু, পাটিগণিতেরই পার্ট এটা। পাটিগণিত এবং বীজগণিতের লসাগুর আহামরি এরকম পার্থক্য নেই। একটা লসাগু পারলে বা গসাগু পারলে আপনি অন্যান্যগুলোও পারবেন। তারপর আমরা যদি দেখি পাটিগণিতে যে বাস্তব সংখ্যার ম্যাথগুলো নর্মালি ব্যাংকের ক্ষেত্রে বেশি আসে। ব্যাংকের যে রিটেন পরীক্ষা হোক অথবা প্রাইমারি পরীক্ষা হোক ওইখানে বেশি হয়। কিন্তু আমরা যদি দেখি এখান থেকে কোশ্চেন হবে বেশি ঐকিক নিয়ম, শতকরা, সুদ কষা, লাভ ক্ষতি এবং সময়, দূরত্ব, গতিবেগ। ভগ্নাংশ থেকে ওই যে অনেক সময় ছোট কোনটি বড় ভগ্নাংশ, কোনটি ছোট অংশ, এটা খুবই সহজ একটা টেকনিক, দেখা দিলে ইজিলি পারবেন। কিন্তু আমাদের 5টা টপিক যদি আপনি শেষ করেন তাহলে পাটিগণিতের আপনার 80% কাজ শেষ। এক্স্যাক্টলি, ঠিক আছে? আপনার 5টা টপিকে আপনি, এবং এইখানে দেখেন ঐকিক নিয়ম, শতকরা, সুদ কষা, এগুলো আমরা সেই 3, 4, 5 থেকে পড়তেছি। এবং প্রাইমারিতে কঠিন কিছু দেয় না, 9, 10-এর যে সুদ কষার যে নিয়মগুলো থাকে ওইগুলোই থেকেই কোশ্চেন হয়। আশা করি গণিতের সিলেবাস নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। তারপরে হিসেবে আপনার আছে কি, তারপরে আমাদের জিকের পার্ট চলে আসবে। জিকের পার্ট নিয়ে কথা বলবে আমারই শ্রদ্ধেয় কলিগ মেহেদি ভাই। আবারও ধন্যবাদ মাইনুল স্যারকে। দেখুন, স্যার এতক্ষণে ইংলিশ এবং গণিতের বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছে। জিকের বিষয়ে আমি যেটা বলতে চাচ্ছি, দেখুন এখানে সিলেবাসটা অনেক বড় মনে হচ্ছে, বড় মনে হলেও কিন্তু এত বড় না, আর ভয় পাওয়ারও কিছু নেই, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে আপনাকে যে কি পয়েন্টগুলো রয়েছে যেগুলো না জানলেই নয়, সেগুলো জানলেই আশা করি আপনি পারবেন। যেমন আমি বলি বাংলাদেশের ভূপ্রকৃতি, ঠিক আছে? বাংলাদেশের ভূপ্রকৃতি ক্ষেত্রে যে বিষয়টি রয়েছে যে বাংলাদেশের
এই ক্ষেত্রে যে বাংলাদেশের ভূমির যে রূপগুলো রয়েছে, বিশেষ করে আমরা সমতল ভূমি বলি, তারপর টারশিয়ারি যুগের পাহাড় বলি, প্লাইস্টোসিন কালের যে আমরা সোপান ভূমিসমূহ বলি, ঠিক আছে। এই মূলত এই যে তিনটা বিষয় রয়েছে, এর কতটুকু আয়তন বা জেলাগুলো কী কী, বিশেষ করে জেলার বিষয়গুলো আসে, ঠিক আছে। মধুপুর গড় কোথায়, তারপর ভাওয়াল কোথায়, ঠিক আছে, এইসব বিষয় আছে। তারপর লালমাই পাহাড়টা ঠিক কোথায়, ঠিক আছে, এর কতটুকু আপনার হচ্ছে আয়তন কতটুকু, এই রিলেটেড প্রশ্ন আসে। আর দু একটা উদ্ভিদের নাম আসে, আশা করি এগুলো পারবেন আপনারা। এরপর দেখুন ভৌগোলিক অবস্থান, এখান থেকে মূলত হচ্ছে গিয়ে বেশিটা আসে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। বাংলাদেশের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ এটা জানতে হবে, এটা জানাটা খুবই জরুরি। এবং এখানে এই অক্ষাংশ দ্রাঘিমাংশটা আপনাকে জানতে হবে, আয়তন জানতে হবে। এবং আরেকটি জানতে হবে যে আপনার হচ্ছে গিয়ে ছিটমহল, যেহেতু যদি একটু প্রশ্ন কঠিন করে, তাহলে ছিটমহল বিনিময়ের পরে বাংলাদেশে এখন আয়তনটা ঠিক কত রয়েছে, ঠিক আছে, বা কতটা ছিটমহল হচ্ছে ভারতের ভিতর ছিল, ভারত থেকে কতটা ছিটমহল বাংলাদেশে ছিল, এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর দেখুন সীমানাটা তো বলেই, ভৌগোলিক এই সীমানাটা হচ্ছে আমাদের যে টেরিটরি, যে বাউন্ডারিটা রয়েছে, ঠিক আছে, ভৌগোলিক যে সীমানা রয়েছে, আমাদের ভারতের সাথে রয়েছে, মিয়ানমারের সাথে রয়েছে, এবং সমুদ্র যে সীমানাটা রয়েছে এটা জানতে হবে। এবং সেক্ষেত্রে এখানে কিছু কনফ্লিক্ট আছে, বিশেষ করে আমাদের 9-10 বইতে একরকমের দেওয়া থাকে, বাংলা ভিডিওতে একরকমের দেওয়া থাকে, তারপর গেজেটেড থাকে একরকমের। তো আমরা আসলে মূলত চাকরির পরীক্ষায় যে অপশনগুলো আছে, ওই অপশনগুলো বিশ্লেষণ করে আমরা পড়াবো, ঠিক আছে। এবার দেখুন নদ নদী, এখানে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে কোন শহর কোন নদীর তীরে অবস্থিত, এই এক। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে গিয়ে আপনার পদ্মা, মেঘনা, যমুনা, এই তিনটা নদীটাই খুব বেশি গুরুত্বপূর্ণ। এগুলো শাখা নদী, উপনদী, এটা পড়তে হবে। আর পড়তে হবে হচ্ছে আপনার কোথা থেকে এর উৎপত্তি, 2-4-5টা নদী সম্পর্কে একটু জানতে হবে। জলবায়ু, পরিবেশ, এখানে খুব বেশি ডিপ কিছু করার দরকার, খুব বেশি ডিপ করা হবে না। এই জলবায়ু থেকে আমাদের মূলত পড়তে হবে কি, ওই যে বাংলাদেশের যে প্রাকৃতিক দুর্যোগের বিষয় বা জলবায়ু পরিবর্তন বা টেম্পারেচার কত বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, এগুলোর বিষয়। পরিবেশ বিষয় হ্যাঁ, আমরা এত ডিপলি যাব না, এখানে মনে রাখেন কয়টা বাচ্চা এত ডিপলি গেলে আমাদের সময় লাগবে, কিন্তু আমরা ভিডিওটা কাইটা দিবে, সমস্যা নেই। আমরা হচ্ছে হাইলাইট করবো ভাই, জাস্ট এই যে সংবিধান, মুক্তিযুদ্ধ, প্রশাসন কাঠামো, এগুলো হাইলাইট করে যে আমাদের এই জিনিসগুলো শিখা লাগবে, ঠিক আছে। প্রতিটা বিষয় কথা বললে আমরা ভিডিও হয়ে যাবে 2 ঘন্টা। হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ এখন টপিক অনেক বেশি। দেখুন এরপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে এই যে সভ্যতা, সংস্কৃতি, জনপদ, ঠিক আছে, জনপদ, কয়েকটা জনপদ আছে যেগুলো বললেই আমাদের হচ্ছে। এরপর দেখুন মুক্তিযোদ্ধা এবং ভাষা আন্দোলন, এখানে মুক্তিযোদ্ধা থেকে আমরা পড়বো সেক্টর কমান্ডার এবং সেক্টর, কোন কোন সেক্টর কোথায় ছিল। ভাষা আন্দোলনের ক্ষেত্রে কয়েকজনের শহীদের নাম জানবো, প্রথম কে শহীদ হয়েছেন, এইসব বিষয়। এরপর দেখুন বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে আমরা সাধারণত করবো। আর সংবিধান যেহেতু এখন সংস্কার কমিটি আছে, এখান থেকে একটা প্রশ্ন আসতেই পারে, এমন আসতে পারে সংবিধান সংস্কার কমিটির প্রধানকে, ঠিক আছে, এরকম আসতে পারে, যেগুলো সিলি কোশ্চেন, ঠিক আছে। এরপর দেখুন বাংলাদেশের সমাজ জীবন বা যোগাযোগ, এই যোগাযোগ এগুলো থেকে খুব বেশি একটা প্রশ্ন আসে না। এই যে সম্পদ, বন, কৃষি এবং শিল্প, পানি, এগুলো থেকে এই খুব বেশি একটা প্রশ্ন ডিপলি প্রশ্ন করে না, কারণ খুব ডিপলি করা যায় এখান থেকে প্রশ্ন। এই যে জনমৌতিক পরিচয় বা জনসংখ্যা, এখান থেকে আসতে পারে, জনসংখ্যা বৃদ্ধির হার কত বা এই রিলেটেড প্রশ্ন, ঠিক আছে, নারী পুরুষের অনুপাত কত, এরকমের, বা মাথা পিছু মানে গড় আয়ু কত, এগুলো। দেখুন রাষ্ট্র সম্পর্কে, রাষ্ট্রের উপাদান নিয়ে অবশ্যই প্রশ্ন করতে পারে, ঠিক আছে। এবার সরকার ও রাজনীতি নিয়ে, যেহেতু সরকারের একটা পরিবর্তন হচ্ছে, এখান থেকে কিছু একটা রাজনৈতিক যে সমস্যাগুলো রয়েছে বিশেষ করে, এগুলো দিতে পারে। এরপর দেখুন এরপরে যে লক্ষ্য, নীতি, পরিকল্পনা, এগুলো দিয়ে আমি কখনোই দেখি না প্রাইমারি থেকে প্রশ্ন আসতে, জাস্ট রাখা হয়েছে, কিন্তু খেলাধুলো থেকে আসে, বিশেষ করে ক্রিকেট খেলার প্রথম অধিনায়ক, টেস্ট ম্যাচ, এই ধরনের খেলাধুলো মানে থেকে প্রশ্ন আসে, অধিনায়ক থেকে, জাতীয় অর্জন থেকে আসে, ঠিক আছে। সিনেমা থেকে পুরস্কার, সিনেমার পুরস্কার কে পাইছে, এখান থেকে আসে। তো এই হচ্ছে কি আমাদের আসলে বাংলাদেশ বিষয়গুলি। আর আন্তর্জাতিক বিষয়গুলি থেকে যদি আমরা দেখি, দেখুন আন্তর্জাতিকের ক্ষেত্রে, হ্যাঁ এই দেখুন আন্তর্জাতিকের কিন্তু খুব বেশি একটা এই যে আমরা যদি আন্তর্জাতিক প্রথমে মহাদেশের কথা যদি চিন্তা করি, দেখুন ফরমালি বলেন। আচ্ছা, আন্তর্জাতিক বিষয়টি অ্যানালাইসিস করবে আমাদের মাইনু স্যারকে তার অ্যানালাইসিস করার জন্য অনুরোধ জানাচ্ছি। আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলার আগে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে নিই। অনেকেই মনে করে যে উগান্ডার রাজধানী কী, অথবা উগান্ডার মুদ্রার নাম কি, এই বিষয়গুলো হচ্ছে আগের পরীক্ষাগুলোতে আসতো। এখন আর ওই যে রাজধানী, মুদ্রা, আনুষঙ্গিক তথ্য এরকমের কোশ্চেন খুব কম দেয়। তারপরেও যে দেয় না এরকমের না, যে যদি দিয়ে থাকে সেক্ষেত্রে প্রিভিয়াস কোশ্চেন থেকেই বেশিরভাগ দেয়।
যেমন উগান্ডার রাজধানী অনেক সময় জানতে চাই যে রাজধানী কি, কাম্পালা। ঠিক আছে, তো আমরা যেই বিষয়গুলো হাইলাইট করব, বর্তমানে কোন বিষয়গুলো হাইলাইট করলে আমরা সাম্প্রতিক থেকে কোয়েশ্চেন পাবো বেশি, এক্ষেত্রে দেখবো আমরা হয়েছে যে আপনার কি দেখবো আমরা হয়েছে যে খেলাধুলা, যেমন হয়েছে যে ফুটবল বিশ্বকাপ বলি, ক্রিকেট বিশ্বকাপ বলি, এখান থেকে কোয়েশ্চেন হবে। হ্যাঁ, এবং এটা প্রাইমারিতে বলেন আর নিবন্ধনে বলেন একটা কোয়েশ্চেন সব সময় থাকে। তারপরে আপনি একটু দেখবেন হয়েছে যে বর্তমানে আমরা এসডিজি নিয়ে অনেক গল্প করি, এবং পশ্চিমা বিশ্বে এসডিজি বাস্তবায়ন আর কি 2030 সালের ভিতরে বাস্তবায়ন করার কথা বলা হয়েছে পশ্চিমা বিশ্ব থেকে, কিন্তু আমরা জানি না কতটুকু বাস্তবায়ন করতে পারবে, কিন্তু এসডিজি থেকে কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা বেশি। তারপরে আমরা দেখবো হয়েছে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ চুক্তি, চুক্তি থেকে কোয়েশ্চেন হবেই। যেমন হয়েছে যে 47তম বিসিএসে কোয়েশ্চেন আসছিল চুক্তি থেকেই, ভারত এবং বাংলাদেশে ভারত এবং পাকিস্তানের ভিতরে অনেকগুলো চুক্তি আছে। তাশখান চুক্তি আছে যেটা 1966 সালে হয়, এরকম আরো সিমলা চুক্তি আছে। সবগুলো চুক্তি সম্পর্কে আপনাকে মোটামুটি একটু ধারণা নিয়ে যেতে হবে, কারণ এখান থেকে কোয়েশ্চেন হয়। তারপর হয়েছে যে আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন, আরেকটা হয়েছে যে আন্তর্জাতিক সংগঠন, জাতিসংঘ, আর পরিবেশগত ইস্যু ও সংস্থা। এই তিনটা থেকে কোয়েশ্চেন হবে, এইখান থেকে কোয়েশ্চেন হবে। এবং এমনও কোয়েশ্চেন হইতে পারে যে পরিবেশগত ইস্যুর থেকে আমরা যদি দেখি যে প্রাইমারি অথবা নিবন্ধনের ক্ষেত্রে অনেক সময় দিয়ে দিতে পারে যে বর্তমান পরিবেশ উপদেষ্টার নাম কি, দিতেই পারে স্বাভাবিকভাবে। অথবা আপনার হয়েছে যে জাতিসংঘের ক্ষেত্রে, জাতিসংঘ থেকে কোয়েশ্চেন হবেই। বলা হয় ওয়ান টাইপ অফ আন্তর্জাতিক বিষয়ের ক্ষেত্রে জাতিসংঘের যে টপিকগুলো থাকে এগুলোকে বলা হয় ওয়ান টাইপ অফ বাইবেলের মতো, কারণ আপনাকে যে কোনো পরীক্ষা এখান থেকে কোয়েশ্চেন হতে পারে, আপনাকে প্রিপারেশন নিতে হবে, সেটা ভাইবা হোক অথবা পিলি হোক অথবা রিটেন বা লিখিত হোক। তারপরে আপনাকে জানতে হবে প্রণালী থেকে কোয়েশ্চেন হয়। 47তম বিসিএসে কোয়েশ্চেন আসছে প্রণালী থেকে। তারপর হয়েছে আপনার নদ নদী, এগুলা কিছুটা হয়েছে যে আপনার অলমোস্ট হয়েছে যে আপনি বাংলাদেশের যখন নদ নদীর বিষয়গুলো পড়বেন এটার সাথে রিলেট করে একটা মানচিত্র থাকবে সামনে, এগুলো ধরে ধরে পড়লে মোটামুটি আপনার এই বিষয়গুলো জানা যাবে। কিন্তু আপনাকে যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে এটা হয়েছে এই যে তিনটে টপিক, পরিবেশগত ইস্যু, জাতিসংঘ, আন্তর্জাতিক অর্থনৈতিক সংগঠন। আরেকটা হয়েছে যে আপনার খেলাধুলা, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ চুক্তি। কারণ চুক্তিগুলো এখন কিসের জন্য গুরুত্বপূর্ণ? কারণ চুক্তি ছাড়া, চুক্তি হচ্ছে না দেখি কি হচ্ছে, প্রতিটা দেশে দেশে এখন যুদ্ধ হচ্ছে, ঠিক আছে, দীর্ঘায়িত হচ্ছে। এবং যুদ্ধ শেষ করার একটি শেষ ভরসা এটা হচ্ছে চুক্তিতে যেতে হবে। আশা করি আমাদের যে কোর্স আউটলাইন আছে এই কোর্স আউটলাইন আমরা খুব সুন্দরভাবে আপনাদেরকে এই বিষয়গুলো আমি এবং আমার সাথে সহকর্মী মেহেদি স্যার খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং বিজ্ঞান প্রযুক্তি এই বিষয়ে আমার সহকর্মী মেহেদি হাসান উনি কথা বলবেন। দেখুন, বিজ্ঞানে অনেকগুলো টপিক দেওয়া হয়েছে। আসলে বিজ্ঞানে এতগুলো টপিক না, আমি যতবার দেখেছি বিজ্ঞানে শুধুমাত্র কী দিয়ে আসে, রোগতত্ত্ব থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। বিশেষ করে প্রাইমারিতে যদি হয় তাহলে বাচ্চারা থাকে, ছোটো ছোটো বাচ্চারা, এদের নিউমোনিয়া হয়, টাইফয়েড হয়, এদের টিকার যে বিষয়টা রয়েছে, তার মানে আপনি মূলত এখান থেকে ভিটামিন, আমি বলে দিতে পারবো, আপনি প্রশ্ন যদি পরীক্ষা দেন তারপর আপনি মিলিয়ে নেবেন যে স্যার এখান থেকে প্রশ্ন আসছে। সেটা হচ্ছে, আমি সত্যি কথা বলছি, ফিজিক্স থেকে কোনো প্রশ্ন করা হবে না, কেমিস্ট্রি থেকে সাধারণত খাবার লবণ এইগুলো আসতে পারে, গ্লুকোজের সংকেত কী এটা আসতে পারে সর্বোচ্চ, কিন্তু বেশি আসবে সাধারণত রোগ ব্যাধি। আপনি নিশ্চিত থাকুন যে এই রোগ ব্যাধি থেকে প্রশ্ন আসবে। এবং রোগ ব্যাধি টাইফয়েড, নিউমোনিয়া বা ওই যে আপনার পোলিও কয় মাস পর পর খাওয়ানো হয়, টিকা কয় মাস পর পর দেওয়া হয়, এই ধরনের প্রশ্ন। এছাড়া আমি মানে জীববিজ্ঞানের বিষয়টা এসে মানুষের যে শরীর তত্ত্ব আছে সেটা নিয়ে আসলে বেশি প্রশ্ন হবে, ঠিক আছে, হিউম্যান বডি নিয়ে। আর ভিটামিন মনে রাখবেন কনফার্ম যে ভিটামিন, হরমোন, দুঃখিত হরমোন থেকে আসবে না, ভিটামিন থেকে আসবে, কোন ভিটামিন অভাবে কী হয়, ঠিক আছে। আর হচ্ছে মানুষের রোগ ব্যাধি সামান্য, আর যে আপনার ব্যাকটেরিয়ার জনিত রোগ কোনটি আপনার হচ্ছে গিয়ে পানিবাহিত রোগ, তোমার বাইরের জনিত রোগ, এই ধরনের প্রশ্ন থেকে আসবে। আর এই যে বলেছে পদার্থ এবং রসায়ন, আপনি নিশ্চিত থাকেন এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় আপনার 5%ও নেই। 0% বলা হয় না, যে কোনো সময় যে কোনো জিনিস হতে পারে, 5%ও নাই। এরপর দেখুন কম্পিউটার তথ্য, এই যে এই কথাগুলো বলা হয়েছে, এখানে শুধু ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইস, ওই যে কম্পিউটার পেরিফেরালস, হ্যাঁ দেখুন ইনপুট ডিভাইস আচ্ছা আউটপুট, ঠিক আছে, আউটপুট ডিভাইসেস, ঠিক আছে। এটি হচ্ছে পেরিফেরালের ভিতরে পেরিফেরালস, এগুলি আছে, কোনটি ইনপুট ডিভাইস
কোনটি আউটপুট ডিভাইস, ঠিক আছে। আর আসলে ওই যে বাইনারি ম্যাথ এগুলো আসলে কোনো কিছুই না, এগুলো পড়ার কোনো দরকার নেই, এগুলো প্রাইমারি লেভেলে দেওয়ার ইজ নেই। তবে আপনারা এআই সম্পর্কে জানতে পারেন, সেটা কি আমি বলি, চ্যাট জিপিটি কার, ঠিক আছে, তারপরে যে ডিপসিক কোন কোম্পানির, ঠিক আছে, কোন কোম্পানির মালিকানা দিন বা এর প্রধান কে কে, এগুলো জানতে পারেন। আর বিশেষ করে এই যে অ্যাপেল বা আপনার হচ্ছে গিয়ে ফেসবুকের প্রতিষ্ঠাতা কত, মানে এই যে প্রতিষ্ঠাতার নাম এবং প্রতিষ্ঠা কাল, এগুলো জানতে পারেন। আর যেহেতু এআই বর্তমানে যুগ, এখন এখানে সাধারণত এই যে চ্যাটবট আপনার দিতে পারে, ডিপসিক দিতে পারে, ডিপসিকটা তো চীনের, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং হচ্ছে গিয়ে এই যে এআই, এটা কোন কোন কোম্পানি, তো এই কোম্পানিগুলোর নাম এবং এর নির্বাহী, এগুলোর নাম জানলেই আমার মনে হয় এখান থেকে আসবে। এবং ইনপুট এবং আউটপুট পেরিফেরালস ডিভাইস, এর থেকে আমার মনে হয় না আর ডিপলি কোনো প্রশ্ন করবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ। আর আপনারা যারা যারা আমাদের ক্লাসটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। একই সাথে হচ্ছে আপনারা যারা চাকরি প্রত্যাশী রয়েছেন, আমার মনে হয় কি আপনারা ওই চাকরি কখন সার্কুলার দিবে এই একটা বিষয়, এই আশায় না বসে থেকে এখনই সময় হচ্ছে গিয়ে চাকরির প্রিপারেশন নেওয়া। বিশেষ করে অলরেডি প্রাইমারি চাকরি পরীক্ষার যে প্রধান শিক্ষক সেটা অলরেডি দিয়ে দিয়েছে। তো আশা করি আসছে নিগম আপনার নিবন্ধন এবং প্রাইমারি পরীক্ষায় যদি আপনি একটা বেকারত্ব ঘোষণার জন্য একটা সুযোগ মনে করেন, তাহলে আমার মনে হয় অবশ্যই কোনো একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকা উচিত। কেননা এটা আপনাকে শুধুমাত্র সঠিক দিক নির্দেশনায় প্রদান করবে না, আপনাকে পড়াশোনার প্রতি আরও বেশি উদ্বুদ্ধ করবে এবং আপনাকে নিয়মানুবর্তিতা শিখাবে। এই প্রত্যাশা রেখেই আমরা আজকে আমাদের এই অ্যানালিসিস ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের যে কোর্সটা প্রিলিমিনারি বুস্টার কোর্স, এটা আমরা ক্লাস শুরু করব 20 অক্টোবর থেকে। আপনারা যত দ্রুত 20 অক্টোবরের আগেই আশা করব সবাই আমাদের এই কোর্সটায় এনরোলমেন্ট করে দেবেন। আসসালামু আলাইকুম।